করে এলাম ইন্ডিয়াতে। ওনারা আমাকে বলেছে যে 20 দিনের জন্য যেতে হবে। অবশ্যই আমার সেটা জানতে হয়েছে যাওয়ার আগে আমি কয়দিন ওখানে থাকবো, কারণ আমার এখানে তো কাজ থাকে, আমার এখানে শিডিউল দিতে হবে ওদের শিডিউল অনুযায়ী। আমি সেই জন্য জেনে নিয়েছি। হ্যাঁ, কখনোই তারা বলেনি যে 5 দিনের কাজ, আমাকে 20 দিনের কথা বলেই নিয়েছে। 19 দিনে আমাদের কাজ শেষ হয়েছে। 19 দিনের ভেতরে 3 দিন আমি শুটিং করিনি, বাকি 16 দিন আমি শুটিং করেছি। তো ওই 3 দিন যে আমি শুটিং করব না, সেই পেমেন্টটা কি ডিরেক্টররা দেয় না? আমি কি ওই 3 দিন, ওই 3টা দিন কি অন্য কাউকে দিতে পেরেছি? দিতে তো পারিনি। নিয়ম অনুযায়ী তো ডিরেক্টররা দেয়, কিন্তু সম্পর্কের জায়গায় অনেক কিছুই কনসিডার করা যায়, কনসিডার করিও। ওখানে যাওয়ার পরে মানে কি বলবো, শুটিংয়ে যখনই শুটিং শুরু হয়েছে, যখনই একটা শট শুরু হয়েছে, ইচ্ছাকৃতভাবে একটা মন্দ ব্যবহার করার ওনার টেন্ডেন্সি দেখেছি। হ্যাঁ, প্রথম ভেবেছি যে হয়তো বা আমি পারছি না, বা নতুন একটা টিমের সাথে তো আমি মনে হয় কোপ আপ করতে পারছি না, আমার ভুল হচ্ছে। প্রথম দিন আমি এইটা ভেবেছি। আমি আরেকবার চিন্তা করেছি যে কি ব্যাপার, মামুন ভাই এরকম করছে কেন আমার সাথে। তো এরকম যতদিনই শুটিং করেছি কোনোটাই ওনার মন মতো হয় না। অন্য বিদেশি একটা টিম, কলকাতার একটা টিম, বম্বের একটা টিম, প্রত্যেকটা টিমের এই টিমগুলোর সামনে আমাদেরকে এরকম অপদস্থ করছে সে বিভিন্নভাবে। পারছো না, এই হচ্ছে না, এতে করে আমারও কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যাচ্ছিল। এতে এটা তো বুঝেনি যে দেশ থেকে বিদেশে একটা নতুন জায়গায় কাজ করতে গেলে সেখানে মানে ওনার ভরসায় যাওয়া, সেখানে উনি এইরকম করতে পারে না। হ্যাঁ, আমরা যেটা দেখি যে সরার ফারুকিতে রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে অনেককে, তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী। তো আমি তো এখানে পরীক্ষিত একজন শিল্পী নিয়ে এসে গেছে, আমিও সেখানে পারবো বিধায়ী সে আমাকে নিয়ে গেছে সেখানে। এইটা হচ্ছে নিজেকে জাহির করা অন্য দেশের সামনে যে আমার আর্টিস্টকে আমি এইরকম মূল্যায়ন করি। তো যখন সে প্রত্যেকটা শটে এরকম করছিল প্রতিদিন, তখন আমি বুঝলাম যে আসলে সে নিজেকে জাহির করছে, যেটা আমি কখনোই তার কাছ থেকে এক্সপেক্ট করিনি। তখন আমি তাকে কোনো কিছুই বলিনি, যেহেতু উনি কাজের মধ্যে আছে। বাই দিস টাইম পেছনে দেখেছি যে বম্বের টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে, সেরকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার মানে সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে। তো আমি চুপ করে থেকেছি, ওখানে কিছু বলিনি, কারণ ভিন দেশে কাজ করতে গেছি, যাই আচরণ করি না কেন পুরো বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবে যে ওখানের আর্টিস্টগুলো এরকম, যে কারণে খুবই চুপ করে থেকেছি, বলিনি কিছু, ওনাকেও কিছু বলিনি। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, চলে এসছি কাজ করে, টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেই দিন আমি বলেছি যে বানারস তো শাড়ির জায়গা, তো আমি বলছি এখানে এত সস্তা শাড়ি, আমার তো কাজ শেষ হয়ে গেছে, এখন তোমরা দাও, পেমেন্ট দাও। রাব্বানি ভাইকে বলেছি, সাগর ভাইকে বলেছি, সেই একই চেহারা তাদের, সেই একই দরিদ্র চেহারা, তাদের কাছে টাকা নাই। হ্যাঁ, প্যান ইন্ডিয়ান মুভি, কোটি কোটি টাকার মুভি আমরা নিউজে দেখেছি, আমরা নিজেরা যে ওখানে শুনেছি, কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই। আচ্ছা ভালো কথা, আমি বলছি কিছু তো দাও। এই সব কিছু মিলিয়ে তারা 16,000 টাকা আমাকে দিয়েছিল। তারপরে দেশে ফিরে এসেছি, ভালো কথা। আপনারা সবাই জানেন, যারা নিউজ করেন বা এটার সাথে রিলেটেড, সবাই জানেন যে ডাবিংয়ের সময় আমাদের টাকা পরিশোধ করে দেয় সম্পূর্ণটা। ডাবিংয়ে যে আমাকে সময় দিয়েছিল 4টায়, আমাদের এফডিসিতে ডাবিং হয়েছে দরদের, আগের দিন আমি ডাবিংয়ের জন্য ডেট দিয়েছি। বাই দিস টাইম অপারেশন জ্যাকপটেরও হচ্ছিল, ডাবিং হচ্ছিল, মানে অপারেশন জ্যাকপটের ডাবিং শেষ হবে, তারপরে হচ্ছে দরদের ডাবিং শুরু হবে। আমি 4টায় সময় দিয়েছে, 4টা বাজতে 10 মিনিট আগে ওখানে বসে রয়েছি। অপারেশন জ্যাকপটে আমি কাজ করেছি, ওরা আমাকেও কিন্তু ওদের ওখানে শিডিউল নিতে চেয়েছিল। তা আমি বলেছি যে 2টা চলচ্চিত্রের ডাবিং আমি একদিনে ওইভাবে হয় না, একই একটা ইয়েতে থাকতে হয়তো, অ্যাক্টিংয়ের মধ্যে আমি ওইটা পারবো না হয়তো। এখন আমি ওখানে যে বসে আছি, না অ্যাসিস্ট্যান্ট এসছে, না ডিরেক্টর এসছে, না কেউ এসছে, আমি ওখানে বসে আছি। প্রায় 20-25 মিনিট হয়ে যাওয়ার পরে অপারেশন জ্যাকপটের টিম বলছে যে তুমি যখন বসেই আছো তো ডাবিংটা দিয়েই ফেলো আমাদের। 1.5 ঘন্টা বসে আমি অপারেশন জ্যাকপটের হচ্ছে যে
ডাবিং দিলাম, ডাবিং শেষ করেও বসে আছি। 2 ঘন্টা পরে রাব্বানি তার কিছুক্ষণ আগে এসছে, 2 ঘন্টা পরে অনন্য মামুন ঢুকেছে তার আর একজন আর্টিস্ট নিয়ে, ঢুকেই আমার সামনেই বলছে যে এই তুমি ডাবিং শুরু করো। ঠিক আছে, তো টাকাটা কখনো কখনো প্রধান বিষয় না। যদি তাই হতো তাহলে ওই কি বলে যেন, কষায়ের টাকা না দিয়ে আমাকে দরদে আমাকে রেডিওতে কাজ করাতে পারতো না, রেডিওর টাকা না দিয়ে আমাকে দরদে নিয়ে যেতে পারতো না। টাকাটা কিন্তু মেইন ফ্যাক্ট ছিল না। আমাকে সে যথেষ্ট ছোট করে কথা বলেছে, যথেষ্ট হেয় প্রতিপন্ন করেছে, এবং সে মানুষের ফেসবুকে প্রথমত আমার পারমিশন ছাড়া আমাদের কনভারসেশন, আমার আর অনন্য মামুনের কনভারসেশন মেসেঞ্জারে, সেটা সে স্ক্রিনশট পোস্ট করেছে। এটা মানে কি বলবো, এটা তো আমাকে ছোট করার জন্যই তো এটা করেছে। এটা কিন্তু সে দণ্ডনীয় অপরাধ করেছে, এটার জন্য তাকে অবশ্যই সরি বলতে হবে। সে আর্টিস্টদেরকে এইভাবে অপমান অপদস্থ করে দিনের পর দিন পার পেয়ে যাবে, সে দিনের পর দিন টাকা বাকি রেখে পার পেয়ে যাবে। তার অ্যাসিস্ট্যান্টকে বলবে যে মামুন ভাই জানে, এখনো বাজেট হলে আপনাকে জানাবো। মামুন ভাইকে বলবে যে রাব্বানি তুমি এখনো টাকা দেওনি। এই ড্রামা তাকে বন্ধ করতে হবে, সবার পাওনা টাকা দিতে হবে, আমার টাকাও দিতে হবে, যারা যারা টাকা পাবে তাদের টাকাও দিতে হবে। এবং সে যে মানে বেআইনি একটি কাজ করেছে আমার পারমিশন ছাড়া, ওখানে যে আমার স্ক্রিনশটগুলো পোস্ট করেছে মেসেঞ্জারে, এই জন্য তাকে সরি বলতে হবে। প্রথমত আমি তার নাম উল্লেখ করে কোনো স্ট্যাটাস দেইনি, আমি প্রথমত তার নাম উল্লেখই করিনি ওখানে। সে এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে দিনের পর দিন, এই রকম বাটপারি করে যাচ্ছে আমাদের সাথে, আর্টিস্টদের সাথে। কিন্তু তার ফেসবুকে আমি প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট দেখেছি যেগুলো নীতি কথায় ভরা। আমি যদি যেমন কাজ করব, আমার স্ট্যাটাস, আমার কথা, তার সাথে যদি আকাশ আর পাতাল, আমরা যারা ভুক্তভোগী তাদের তো আসলে এটা সহ্য হবে না। তো যেহেতু আমি পোস্ট দিয়েছি, তার নাম উনি কিন্তু নিজেকে নিজেই প্রমাণ করেছে যে ঠাকুর ঘরে কেড়ে কলা খাইনি আমি, ভাবটা এরকম। ঠিক আছে, উনি যে বহুত কিছু, জীবনেও একদিনও কি বলেছে যে টাকা পাইনি, এরকম কি বলেছে? এই কথা সে বলছে ইন্ডিয়ান একটা চ্যানেলে সে ইন্টারভিউ। আপনাদের সিস্টেমটাই তো এটা, টাকা চাইতে হবে হচ্ছে এই ম্যানেজারের কাছে। আপনার কাছ পর্যন্ত তো টাকার কথা নিয়ে, আরে তোমরা এগুলো নিয়ে আমার কাছে কেন আসে না, রাব্বানি দেখো তো এগুলো কি অবস্থা, এগুলো সব কিছু মিটমাট করে দাও। রাব্বানির কাছে গেলে বলবে যে আপু এমনি তো বাজেটের সমস্যা আছে, একটু ধৈর্য ধরেন, পরের মুভিতে করে দিব না। এই যে নাটকের ভেতরে আমরা ঘোরপাক খাচ্ছি, এবং তার যে আর্টিস্টদেরকে অসম্মান করার যে টেন্ডেন্সি, একজন ডিরেক্টর হয়ে আর্টিস্টকে সম্মান না দিতে পারলে তা তো মানে এইভাবেই সে কাজ করে যাচ্ছে। এবং আমাকে সে বলছে যে আপনাকে আমি ব্যাক টু ব্যাক 3টা মুভিতে নিয়েছি। উনি আমাকে ব্যাক টু ব্যাক কিসের 3টা মুভিতে নিবে? আমি সেদিন বলেছি একটা ইন্টারভিউতে যে আমি প্রিয়তমায় কাজ করেছি, প্রিয়তমা সুপারহিট মুভি, জানুয়ারি কাজ করেছি রায়হান রাফির সুপারহিট ওয়েব ফিল্ম। হ্যাঁ হতে পারে খুবই অল্প সময়ের স্ক্রিন প্রেজেন্স, কিন্তু আমি মুজিবে কাজ করেছি খালেদা জিয়ার চরিত্রে, এবং সেই সময়ও আমাকে অনেকে কিন্তু বারণ করেছিল। আমি আসলে এই বারণ টারণ একটু কমই শুনি, যেটা আমার কাছে মনে হয় যে না আমি ঠিক করছি, আমি সেটা করেছি। খালেদা জিয়ার চরিত্রে আমি কাজ করেছি তখন। তো আমি এই যে প্রজেক্টগুলায় কাজ করছি, আমি কি হাতে পায়ে ধরে, কোনো ডিরেক্টর বলতে পারবে যে তাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে তার সাথে কাজ করেছি? তারা স্নেহের জায়গা থেকে দেখেছে, আমার কোয়ালিটি দেখেছে, তারপরে দেখেছে যে একজন আর্টিস্টের যে গুণাবলী থাকা প্রয়োজন সেই গুণাবলীগুলো এই আর্টিস্টের মধ্যে আছে। তারপরে আমি তাদের সাথে কাজ করেছি, তাদের সাথে সখ্যতা তৈরি হয়েছে। উনি বলেছে যে দেখবেন, চেক করে দেখবেন তার যতগুলো কাজ আছে তার ভেতরে কোনোটাই সে রিপিট করেনি, এক ডিরেক্টরকে 2-3 বার রিপিট করেনি। কোথা থেকে? আশরাফ শিশিরের সাথে আমি 570-এ কাজ করেছি, তার সাথে আমরা একটা সিনেমা বানাবোতে কাজ করেছি, এছাড়া আরও 2টা মুভিতে কাজ করেছি যেগুলো রিলিজ
হয়নি, আমি এই জন্য নামও বলতে চাচ্ছি না। তো এরকম তো সব ডিরেক্টরের সাথেই কাজ করা হয়েছে, সুযোগ হলে আবারও কাজ করব তাদের সাথে। ওনার সাথে 3টা চলচ্চিত্রে পরপর কাজ করা হয়েছে, সুবিধাজনকভাবে আমার মতো আর্টিস্টকে সে খাটিয়ে নিতে পেরেছে বিনা পারিশ্রমিকে। ভাই বোনের একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছিল, চক্ষু লজ্জায় আমিও টাকা চাইনি, হ্যাঁ সেইভাবে সে এইভাবে একটা সিস্টেম করে নিয়েছিল। কিন্তু সম্মানটা তো সবার আগে, এটা তার বোঝা উচিত ছিল যে এই মানুষটা টাকা নেয় না, এই মানুষটা টাকা চায়ও না, এই মানুষটা যতটুকু আমরা দেই তার 7 গুণ আমার অফিসে এসে সবাইকে নিয়ে খরচ করে সে রেখে যায়। সে তো সম্পর্কের জায়গা থেকে অনেস্ট। আরও ব্যক্তিগত অনেক অনেক বিষয় আছে যেগুলো আমি বলবো না। আমি অমানুষের মতো ওইরকম স্ক্রিনশট মানুষকে ছোট, আমার পারিবারিক শিক্ষা আসলে এরকম না। তো আমি যখন স্ট্যাটাসটা দিয়েছিলাম তার নাম বাদ রেখে, তখন উনি একটা স্ট্যাটাস দিলেন যে একজন অদক্ষ শিল্পী আমার মুভিতে কাজ করতে না পেরে সে হচ্ছে মনক্ষুণ্ণ হয়েছে। তারপরে কি দিল যে টিজারে রাখা হয়নি, টিজারে মুখটা দেখা যায়নি, সেজন্যই কি এত রাগ? ভাই আমি উনি করে আসছি সেখানে, এবং সেখানে আমার চরিত্রটা এত মানে ফেলনা চরিত্র না। এক ঝলক টিজারে কি রাখা যেত না, যেখানে তোমরা পেমেন্টও দাও নাই, যেখানে তোমরা ওখানে নিয়ে রাত দিন খাটালা। সাকিব খান নিজে কাজ করেছে টানা, রাতও নাই দিনও নাই, একটু অধৈর্য হন নাই। আমরাও সাথে সাথে যে উনি এরকম ভাবে রাত দিন কাজ করতে পারছে, আমরা কেন পারবো না? এই ইন্সপায়ারেশন থেকে হ্যাঁ ঠিক আছে, আরো ভিন দেশের ভালো ভালো আর্টিস্টরা এসছেন, বোম্বের আর্টিস্টরা এসছেন যারা বাঘা বাঘা আর্টিস্ট, তাদের সাথে কাজ করতে হবে। আমরা একেবারে খুবই মানে ডেডিকেটেড ছিলাম। কিন্তু ওই যে যখনই কাজ করতে যেতাম তখনই তার কি কারণে মন খারাপ, মেজাজ খারাপ? সবসময় তো এই জিনিসগুলা প্রফিট নিয়ে এরকম করলে হবে না। সবসময় তো মোবাইলটা নিয়ে এরকম করে যখন শুটিং করছে তখন এরকম করলে তো হবে না। কনসেন্ট্রেশনটা তো আর্টিস্টের দিকে দিতে হবে, হ্যাঁ, সিনটা কেমনে উঠবে সেটার দিকে দিতে হবে। হ্যাঁ, সেই জিনিসগুলো তো অবশ্যই তাকে আমার শেখানোর কিছু নাই, সে অনেক বড় ডিরেক্টর। কিন্তু কথা হচ্ছে এই যে মিসবিহেভগুলো করছে, তারপরে আমি যে স্ট্যাটাস দিলাম তার নাম দিয়ে দেওয়া হয়নি, সে ওইটা আবার দিল। তো স্ক্রিনে আমি এক্সপেক্ট করতে পারি না এখানে যে আমাকে এক ঝলক একটু রাখা হলো না কেন? এটা ভাই বোনের সম্পর্কই যদি হয়ে থাকে, এই দাবি কি আমি তার কাছে করতে পারি না? সেইখানে আমি একটা লাইন লিখেছি যে মাউন ভাই আপনি টিজারে আমাকে রাখলেন না, থ্যাংক ইউ। সেইটা সে স্ক্রিনশট নিয়েছে। আপনারাই বলবেন যে আমার যদি কোথাও ফল্ট থাকে, অবশ্যই আমি সেগুলোর আজকে উত্তর দিব, সেজন্যই তো আজকে আসা। সেকেন্ড অপশন হচ্ছে সে স্ক্রিনশট দিয়েছে দুবাই যাওয়ার জন্য। আমি একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করেছি। কেন করেছি? আমি ইউএসএতে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছিলাম, যে কারণে আমার সব পেপারসই আছে। আমাদের তো ওখানে আর্টিস্ট কোটায় একটা অ্যাপ্লিকেশন করা যায়, তারপরে ওখান থেকে পাসপোর্ট হয়। তো সেইটার জন্য আমার সব কাগজই আছে। একটা অ্যাওয়ার্ড নেই, আমি কোনো দিন কাউকে বলি নাই, কোনো দিনও কাউকে বলি নাই। আমাকে অনেকে, সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমার ভুল হয়েছে, অনেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডেকেছে, সেদে ডেকেছে। আমি বলেছি যে কি করছি এমন যে অ্যাওয়ার্ড পাবো? আর যারা অ্যাওয়ার্ড আসলে ডিজার্ভ করে না ওনারাও ওখান থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন। ওই একই অনুষ্ঠানে আবার আমিও অ্যাওয়ার্ড নিব? আমি কিসের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি? এই প্রশ্ন উত্তর মেলেনি বলে কোনোদিনও অ্যাওয়ার্ডের ওই ইয়েটাই ছিল না। কিন্তু এখানে আমার একটা নিড হয়ে গেছে। আমি ওনাকে লিখেছি যে মামুন ভাই আমার কিন্তু দরকার, আমার একটা অ্যাওয়ার্ড দরকারই ছিল আসলে। পরবর্তী সময় আমি একটা অ্যাওয়ার্ড এমনিতেই পেলাম, আল্লাহর ইচ্ছা, আমার কাজ হয়ে গেছে। তো ভাই বোনের সম্পর্ক থাকলে উনি দুবাই যাচ্ছে, এতটুকু দাবি কি আমি করতে পারি না? সেই স্ক্রিনশটটা দিয়ে সে কি বোঝাতে চাইছে ওখানে, এগুলা দিয়ে সে কি বোঝাতে চাইছে? তারপরে আমি আসি, এটা গেল, এর সাথে এগুলো নিয়ে সেকেন্ড কোনো দিন কথা হয়নি, কোনো দিন না। ওই যে একবার করে বলেছি, আমি ওই জিনিসটা পারি না, মানুষকে তোয়াজ করে করে কাজ হাতায় নেওয়া, এটা পারি না ভাই, এটা পারি না। মিডিয়ার ইতিহাসে নাই, কোনো ডিরেক্টরও বলতে পারবে না কোনোদিন।